নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হলো। তারপরে দুজনে সাংবাদিক বৈঠক করলেন। সেই সাংবাদিক বৈঠকে ট্রাম্প যা দাবি করেছেন সেটাকে বিস্ফোরক বললে কম বলা হয়। ট্রাম্প বলেছেন গাজা আমেরিকা টেক ওভার করবে, গাজাকে রিবিল্ড করা হবে, কারণ গাজা হচ্ছে প্যালেস্টাইনদের কাছে খুব আনলাকি, এবং তিনি গাজাকে রিভিয়ারা অফ দ্য ওয়েস্ট এশিয়া বানাবেন বা মিডল ইস্ট, রিভিয়ারা অফ দ্য মিডল ইস্ট বানাবেন। ট্রাম্প রিয়েল এস্টেটের ব্যবসায়ী, ট্রানজাকশনাল কাজে তিনি বিশ্বাস করেন। অনেকে বলছেন যে এরকম একটা সি সাইড জায়গা, ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন হবে, সেই জন্য ট্রাম্পের নজর পড়েছে গাজায়। তিনি গাজাকে একেবারে পুনর্নির্মাণ করবেন, প্রচুর বিনিয়োগ হবে, প্রচুর কাজকর্মের সুযোগ বাড়বে এবং আইডিয়াল একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হবে। এবং সেই জন্যই তিনি বলেছেন যে ফিলিস্তিনিদের কাছে গাজা আনলাকি, গাজা এখন মানুষের বাসযোগ্য নয়, কারণ 30,000 না ফাটা বোমা রয়েছে গাজায়। সেই বোমা যে কোনো মুহূর্তে ফাটতে পারে যদি ডিফিউজ না করা হয়। বাড়িঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। সেই গাজা এখন মানুষের বাসযোগ্য নয়। আমেরিকা দায়িত্ব নিচ্ছে গাজার পুনর্গঠন। ফিলিস্তিনিদের গাজা ছেড়ে চলে যেতে হবে, এটা ট্রাম্পের দাবি। ইজিপ্ট, জর্ডান বা আরব দেশগুলো এই 20 লক্ষ ফিলিস্তিনিদের জন্য থাকার বাসযোগ্য একটা বন্দোবস্ত করুক। জর্ডান ইতিমধ্যেই প্রায় 30 লক্ষ প্যালেস্তিনি উদ্বাস্তুদের দায়িত্ব নিয়েছে। তারা বলছে এই চাপ নেওয়া সম্ভব নয়। অর্থাৎ ট্রাম্পের বিস্ফোরক প্রস্তাব। অনেকে বলছেন এটা পরিকল্পিত এথনিক ক্লিনজিং। নেতানিয়াহু যার পর নাই খুশি, কারণ যুদ্ধবিরতি হয়ে গেল। যুদ্ধবিরতির পর গাজার কন্ট্রোল যদি হামাসের হাতেই থাকে তাহলে নেতানিয়াহুর মুখ পড়বে। ইতিমধ্যেই ফার রাইট দলগুলো ইসরায়েলের, তারা এই যুদ্ধবিরতি মানছে না। তারা বলছে যে গাজাতে হামলা চালিয়ে যেতে হবে যতক্ষণ না হামাসকে নিঃশেষ করা যায়। এই মুহূর্তে ট্রাম্পের মুখে এই অমৃত বচন শুনে নেতানিয়াহু যে যার পর নাই উল্লসিত হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে বলছেন যে জর্ডান, ইজিপ্ট, আরব দুনিয়া এই প্রপোজাল আউটরাইট রিজেক্ট করে দেবে। দেখা গেছে তারা আউটরাইট রিজেক্ট করে দিয়েছেন। ট্রাম্প বলছেন ওসব রিজেক্ট করলে কিছু হবে না, আলটিমেটলি দে উইল সাকাম। এটাই হচ্ছে আমেরিকার ফিনান্সিয়াল পাওয়ার এবং মিলিটারি পাওয়ারের সুবিধা। এটা কিন্তু খুব পরিকল্পিত ট্রাম্পের একটা ছক। দেখুন, 1948 সালে ইসরায়েলের সৃষ্টি, তারপর ওখান থেকে ফিলিস্তিনিরা উদ্বাস্ত হয়ে গাজা স্ট্রিপে চলে আসেন। 67, সেটাকে নাকবা বলা হয়, নাকবা। 67 সালে ইসরায়েল আরব ওয়ার্ল্ডের যুদ্ধের পর ইসরায়েল কিন্তু গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাংক দখল করে। তারপর আন্তর্জাতিক প্রেশার বলুন, অভ্যন্তরীণ রাজনীতি, কিছু ক্ষেত্রে পশ্চিম দুনিয়ার ভূমিকায় 2005-এ ইসরায়েল গাজা ছেড়ে চলে আসে। সেখানে হামাসের শাসন প্রতিষ্ঠা হয়। ফাতে, যেটা প্যালেস্টাইন লিবারেশন আর্মির ইয়াসের আরাফাতের ছিল, যারা ওয়েস্ট ব্যাংক চালায়, তারাই কিন্তু গাজাতে একসময় শাসন ক্ষমতায় ছিল। কিন্তু হামাসের হাতে তারা পর্যুদস্ত হয়। মোহাম্মদ আব্বাস এখন ওয়েস্ট ব্যাংকেই প্যালেস্টিনের প্রধানমন্ত্রী। গাজা স্ট্রিপের দখল হামাসের হাতেই। 140 স্কোয়ার কিলোমিটার হচ্ছে গাজা। তার একটা অংশ মিশরের বর্ডার, একদিকে ইসরায়েল তো আছেই। তাহলে গাজা সত্যি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু প্যালেস্তিনিরা কেন গাজা ছেড়ে যাবেন, এটাই তো প্রশ্ন হচ্ছে। এটা তো তাদের ভূমি, এটা তো আমেরিকার মাটি নয়। ডোনাল্ড ট্রাম্প বললেন আর ফিলিস্তিনিরা দলে দলে গাজা ভূখণ্ড ছেড়ে চলে যাবেন অন্য জায়গায়, সেটা হবে না। কিন্তু ট্রাম্প এটা বলেছেন অনেক কিছু ভেবে।
এবং তিনি আবার ধারণা বাধ্য করবেন জর্ডন, ইজিপ্ট সহ অন্যান্য আরব দেশগুলোকে যে গাজা স্ট্রিপের উদ্বাস্তু ফিলিস্তিনিদের পুনর্বাসনের ব্যবস্থা করতে, এবং সেজন্য আমেরিকা হয়তো অর্থ সাহায্য করবে। বিনিময়ে গাজা স্ট্রিপে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী থাকবে, 10-15 বছর ধরে গাজা রিবিল্ড হবে। কিন্তু রিবিল্ড হওয়ার পরেও ফিলিস্তিনিরা যে গাজা স্ট্রিপে ফিরতে পারবেন এরকম কোনো প্রতিশ্রুতি কিন্তু ট্রাম্প দেননি। যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল, যারা বিশেষজ্ঞ, তারা বলছেন ট্রাম্প কিন্তু এটা হাসিল করেই ছাড়বেন। আরব দুনিয়ার বিভিন্ন দেশ, সৌদি আরব সহ অনেকেই বলছেন যে স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের অস্তিত্ব ইসরায়েল স্বীকার না করলে মধ্যপ্রাচ্যের সংকট কাটবে না, এবং ইসরায়েলের সঙ্গেও তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। এগুলো হচ্ছে কথার কথা। আমেরিকা কিছু বললে সৌদি আরব বলুন, জর্ডন বলুন, ইজিপ্ট বলুন, অন্যান্য আরব দেশ সেটাকে কিন্তু উড়িয়ে দিতে পারবে না। সৌদি আরবের নিরাপত্তা আমেরিকা নিশ্চিত করে। সৌদি আরব তেলের উপর বাঁচছে। আবার ট্রাম্প কি বলেছেন যে আমেরিকার যে তৈল সম্পদ আছে সেটাকে এবার এক্সপ্লোর করতে হবে, ড্রিল বেবি ড্রিল। আমেরিকা যদি এতদিন নিজের তেলটাকে রিজার্ভ রেখেছিল, আমেরিকা যদি তেল উত্তোলন শুরু করে এবং সেই তেল যদি বিদেশি বেচতে শুরু করে, তাহলে কিন্তু এই আরব কান্ট্রিগুলো যারা তেলের উপর দাঁড়িয়ে আছে তাদের অর্থনীতি তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই মুখে ফিলিস্তিনি কজের প্রতি সমর্থন জানালেও শেষ পর্যন্ত তারা কতটা ফিলিস্তিনিদের পক্ষে থাকবেন আমার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে পাওয়া যাবে না। অতীতেও কি তারা খুব ফিলিস্তিনিদের পক্ষে আছেন? তারা কি ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে শুধু নৈতিক সমর্থন দিয়ে দায় সেরেছেন? সৌদি আরব কখন সমর্থন করেছে ফিলিস্তিনিদের? ইউএই কবে করেছে? জর্ডান কবে করেছে? বাহারিন কবে করেছে? করেনি। কারণ হামাসকে সৌদি আরব মনে করে শিয়া ইরানের প্রক্সি। যেমন হেজবুল্লাহ, যেমন হুতি, তেমনি হামাস। হামাস আবার সুন্নি, ইরান শিয়া, কিন্তু ইরান হামাসকে সমর্থন করে। এবং ইসলামিক উমার নেতৃত্ব কার হাতে থাকবে সেটা নিয়ে সৌদি ইরানের মধ্যে দ্বন্দ্ব আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ড থেকে সরিয়ে নিয়ে অন্য দেশে আশ্রয় দেওয়া, বিনিময়ে আমেরিকা গাজার পুনর্গঠন করবে, এই প্রপোজাল ট্রাম্প হালকা চালে দেননি, ভেবেচিন্তে দিয়েছেন। তিনি জানেন যে প্রথম দিকে আরব ওয়ার্ল্ডের থেকে রেজিস্ট্যান্স আসবে, কিন্তু আমেরিকাকে হোস্টাইল করা এদের কারুর পক্ষে সম্ভব নয়, কারুর পক্ষে সম্ভব নয়। এবং সিজফায়ারের পরে গাজা স্ট্রিপে নিয়ন্ত্রণ যদি হামাসের কাছেই থেকে যায় তাহলে নেতানিয়াহুর মুখ পুড়বে। তাই নেতানিয়াহু আনন্দে আত্মহারা। এখন জেনিভা কনভেনশন বলুন, আন্তর্জাতিক আইন বলুন, এভাবে কোনো দেশের মানুষকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা যায় না। ট্রাম্প কি জানেন না? জানেন, জেনে শুনে তিনি বলেছেন। কারণ অনেক কনভেনশন, অনেক কিছুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো যায় যদি আপনার মিলিটারি পাওয়ার এবং ফিনান্সিয়াল পাওয়ার থাকে। ট্রাম্প এটা জানেন যে আমেরিকাকে হোস্টাইল করা কারুর পক্ষে সম্ভব নয়। এবং একই সঙ্গে তিনি বলেছেন ম্যাক্সিমাম প্রেশার দেওয়া হবে ইরানের উপর, যাতে ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত রাখে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করা বন্ধ করে, এবং হামাস, হুতি, হেজবুল্লাহ, যাকে পশ্চিমী দুনিয়া বলে অ্যাক্সিস অফ ইভিল, তাদের মদদ দেওয়া বন্ধ করে। ইরান যদি এগুলো মেনে নেয় তাহলে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ইরানের মানুষকে বিউটিফুল পিপল বলে সম্বোধন করেছে। আবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছেন যে ইরানি মদতে আপনার উপর তো আত্মঘাতী হামলা হয়েছিল। তখন ট্রাম্প বলেছেন, আমি বলে রেখেছি যে আমার উপর আত্মঘাতী হামলা বা আমাকে খুন করা হলে ইরানকে অবলিটারেট করে দেওয়া হবে। কিন্তু আবার একই সঙ্গে
ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার দেওয়ার কথা বলেও ট্রাম্প কিন্তু একটা অলিভ ব্রাঞ্চ দিয়েছেন যে ইরান যদি তার পরমাণু কার্যক্রম স্থগিত রাখে তাহলে সম্পর্ক স্বাভাবিক হবে, প্রয়োজনে স্যাংশনও উঠে যাবে। ইরান তেলের উপর ভাসছে, প্রাকৃতিক গ্যাস, কিন্তু বিক্রি করতে পারে না। শীতের সময় তেহরান সহ অনেক জায়গায় টানা 14-15 ঘন্টা লোডশেডিং। আয়াতোল্লাহ রেজিমের বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষ ক্ষুব্ধ, তারা পশ্চিমের সঙ্গে ভালো সম্পর্ক চায়। এগুলো মাথায় রেখেই কিন্তু ট্রাম্প এই ম্যাক্সিমাম প্রেশারটা বলেছেন, যাতে ইউএস এর ম্যাক্সিমাম প্রেশারের ফলে ইরানের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, তারা আয়াতোল্লাহ রেজিমের বিরুদ্ধে পথে নামবে, ইরানে আবার একটা বিপ্লব হবে এবং সেখানে আমেরিকা ঘনিষ্ঠ কাউকে শাসক হিসাবে বসানো যাবে। এটাই তো আমেরিকার ছক। ইরানের বিদেশমন্ত্রী বলেছেন যে ম্যাক্সিমাম প্রেশার ট্যাকটিক্স আমেরিকা আগেও করেছিল, ওসব সফল হবে না। কিন্তু তাও তিনি বলেছেন যে আমরা তো নন প্রলিফারেশন ট্রিটিকে মানি। আমাদের সর্বোচ্চ নেতা খোমেনি বলেছেন যে আমরা পরমাণু অস্ত্র নিয়ে বিশেষ এগোবো না। অর্থাৎ ইরানও রেসপন্ড করছে যে না না, আমরা পরমাণু পরীক্ষা নিরীক্ষা অস্ত্র ভান্ডারের দিকে যাব না, বিনিময়ে তুমি বাই স্যাংশনটা তোলো। পিওরলি ট্রানজাকশনাল। এই ম্যাক্সিমাম প্রেশার দেওয়ার কথা বলে আয়াতোল্লাহ রেজিমকে বাধ্য করবে আমেরিকা যে তারা নিউক্লিয়ার ওয়েপন বানানোর রাস্তা থেকে যাতে দূরে সরে আসে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করার রাস্তা থেকেও দূরে সরে আসে। ট্রাম্পের এই গাজা নিয়ে প্রস্তাবে ভারতের কি ভূমিকা হবে? দেখুন, ভারত কিন্তু সবসময় ভারসাম্য রক্ষা করে চলে। স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইনের দাবির পক্ষে ভারত দীর্ঘদিন ছিল, এখনো আছে। কিন্তু ইসলামিক ওয়ার্ল্ড, আরব ওয়ার্ল্ড যেভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সঙ্গে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে এক বন্ধনীতে রেখে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সরব হয়, ভারত সরকার সেটাকে সমর্থন করে না। কাশ্মীরের বিষয়টা চিরকালীন সমাধান হয়ে গেছে, তাই কাশ্মীরের সঙ্গে ফিলিস্তিনকে এক বন্ধনীতে রেখে সহানুভূতি কুড়ানোর যে উদ্যোগ পাকিস্তান সহ অন্যান্য আরব দুনিয়ার দেশগুলো নেয়, এমনকি টার্কিও নেয়, ভারত এটাকে পছন্দ করে না। এবং ইসরায়েলের প্রতি ভারতের সমর্থন বাড়ছে, কারণ ইসরায়েল ভারতের বিশ্বস্ত বন্ধু। আমি একটা সামান্য এক্সাম্পল দিই। কার্গিলের যুদ্ধের সময় হাই অ্যালটিটিউড ওয়ারফেয়ার প্রিসিশন টেকনোলজি ইসরায়েলের এয়ারফোর্স ভারতীয় বায়ুসেনাকে দিয়েছিল, যার সুফল ভারতীয় বায়ুসেনা কার্গিল যুদ্ধে পেয়েছিল। ইসরায়েলের প্রতিষ্ঠার সময় রাষ্ট্রপুঞ্জের ভোটাভুটিতে ভারত ভোট দেয়নি ইসরায়েলের রাষ্ট্র গঠনের পক্ষে। স্বয়ং আইনস্টাইন নেহেরুকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু নেহেরুজির আরব প্রেম এতই ছিল, তিনি মশগুল ছিলেন, তিনি ইসরায়েল রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দেননি। তারপরে ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে নিয়েছিল ভারত, ডিপ্লোম্যাটিক রিলেশনও হয়েছিল, এমনকি জ্যোতিবাবু পর্যন্ত ইসরায়েল সফল করেছিলেন শেষ পর্যায়ে। তাই বর্তমানে ভারতে যারা শাসন করছেন তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ভালো। ভারতের বহু মানুষ ইসরায়েলকে তাদের প্রকৃত বন্ধু বলে মনে করেন। সুতরাং ট্রাম্পের এই প্রস্তাব ইসরায়েল সমর্থন জানিয়েছে। ভারত আবার স্বাধীন সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তার একটা নীতিগত অবস্থান আছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কিন্তু নিজের সব তাস এখন দেখাবে না, তারা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতেই চলবে। কারণ ভারত কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হোস্টাইল করবে না, আর আমেরিকার সঙ্গে তো ভারতের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আছে। অর্থাৎ ভারত সরকার এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়েই চলবে।